সচিবালয়ের ৭ নম্বর ভবনের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। নির্বাচনের জন্য স্পষ্ট দিনক্ষণ চায় রাজনৈতিক দলগুলো, সরকারের ওপর চাপ বাড়বে বলছেন বিশ্লেষকরা। এবং অপরাধপ্রবণ এলাকায় পরিণত হয়েছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে, ৫ পয়েন্টে নেই সড়ক বাতি। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ ২১শে সংবাদে। সাথে আছি আমি ফারজানা নির্জনা। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21ETV চ্যানেলে। সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। পুরোপুরি আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। আগুনে অন্তত ৩টি মন্ত্রণালয়ের কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে আগুন নেভানোর সময় এক ফায়ার কর্মীর ট্রাক চাপায় মৃত্যু হয়েছে। তৌহিদুর রহমানের সহায়তায় ইউসুফ হাসান নাইমের রিপোর্ট। বুধবার রাত ২টার দিকে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুনের সূত্রপাত। প্রথমে পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম তলায় দেখা যায় আগুনের লেলিহান শিখা। খবর পাওয়া মাত্রই আগুন নিয়ন্ত্রণে ঝাঁপিয়ে পড়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। কিছুক্ষণের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করলে ফায়ার সার্ভিসের আরও ১১টি ইউনিট যায় ঘটনাস্থলে। সচিবালয়ের গেট দিয়ে ফায়ার সার্ভিসের বড় গাড়ি প্রবেশ করতে পারছিল না। পরে গেট ভেঙে বিভিন্ন ইউনিট প্রবেশ করে। প্রায় ৬ ঘন্টার চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনে তারা। বিশেষ করে বড় গাড়িগুলি ঢুকানো কঠিন ছিল, বাট আমরা আমাদের বড় যে লেডার যেগুলি আছে, এপিএল যেগুলিকে বলি, সেগুলিকে এখানে সামনের গেট ভেঙে আমরা 2টা গাড়ি ঢুকিয়েছি। ওই ভবনে অর্থ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিভিন্ন অফিস আছে বলে জানা গেছে। ফায়ার সার্ভিস জানায় তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই এর সূত্রপাত। এটার বেশি কারণ সম্ভবত ইন্টেরিয়র ডেকোরেশন ছিল, এবং যে বিদ্যুৎ লাইন যেটা আছে, যখন এক জায়গায় আগুন ধরলে বিদ্যুৎ লাইনের মতো সব জায়গায় ছড়ায় পড়ে, 3টা জায়গায় একসাথে আগুনের ইয়েটা দেখা গেছে। এটা অনেক সময় হয় কি, যখন স্পার্কিং হয়, যদি বিদ্যুৎ লাইনে শর্ট সার্কিট হয়, এটা হতে পারে। বাট ইনিশিয়াল কারণ আমরা এখনো বের করতে পারি নাই। আমাদের আগুন নেভানোর পর আমরা যখন সব জায়গায় সার্চ করব, তখন হয়তো আপনাদেরকে একটা ধারণা দিতে পারবো। এদিকে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মী সোহানুর জামান নয়ন ট্রাকের চাপায় গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আমাদের একজন ফায়ার ফাইটার পানির পাম্প থেকে লাইন সংযোগ করছিল। ওই সময় রাস্তা পার হওয়ার সময় একটা দ্রুতগামী ট্রাক তাকে আঘাত করে, এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর ঢাকা মেডিকেল হসপিটালে তাকে মৃত ঘোষণা করা হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঘটনাস্থলে থাকা লোকজন ট্রাক এবং ট্রাকের চালককে আটক করে। ইউসুফ হাসান নাইম, ২১শে টেলিভিশন, ঢাকা। দর্শক, সচিবালয়ে আছেন আমাদের সহকর্মী তৌহিদুর রহমান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তৌহিদুর রহমান, আমরা জানি সচিবালয়ের ৭ নম্বর ভবনের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। এখন ওখানকার সর্বশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। আপনি জানেন যে গত রাত থেকে সচিবালয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সরকারি কার্যালয় সচিবালয়ে ৭ নম্বর ভবনে আগুনের মতো ভয়াবহ আগুনের মতো ঘটনা ঘটেছে, যেখানে এই ৭ নম্বর ভবনে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয়, আইসিটি এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় সহ আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের কার্যালয় এইখানে আছে। গত রাত ফায়ার সার্ভিস যেটা 1:52 থেকে যেহেতু আগুন নিভানোর চেষ্টা শুরু করেছিলেন, তার মানে তারা নির্ধারিত করে বলতে পারছেন না কখন নাগাদ আগুনের ঘটনা সূত্রপাত। তবে তাদের ধারণা করছে তারা 1:52 থেকে যেহেতু আগুন নিভানোর চেষ্টা করেছে, হয়তো আরও 20-25 মিনিট আগে
তাদের আগুনের ঘটনা ঘটেছে। তো আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সচিবালয়ের সামনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে সচিবালয়ের যারা নিয়মিত কর্মকর্তা কর্মচারী, তারা কিন্তু অবস্থান করছেন, যেহেতু তাদের এই মুহূর্তে প্রবেশ করতে পারছেন না। তারা আইন শৃঙ্খলা বাহিনী যৌক্তিক কারণে তাদেরকে এই মুহূর্তে তাদের কার্যালয়ে প্রবেশে বারণ করছেন। আপনি দেখতে পাচ্ছেন সচিবালয়ের প্রবেশ যে মুখটার 7 নম্বর ভবন, যেটিতে কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় আছে, সেইখানে কিন্তু একেবারে আগুনে ধূলিসাৎ হয়ে গেছে বলতে পারি আমরা। এখনো কিছুটা আগুনের কিন্তু ধোঁয়া আমরা দেখতে পাচ্ছি। তো সব মিলে আমরা রাতের এবং ভোরে ডিজি ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছি, ঢাকা জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, সর্বশেষে একটু আগে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি যেমনটি বলেছেন যে হয়তো এখানে ফায়ার সার্ভিস বিপুল ফায়ার সার্ভিসের অন্তত 20টিরও বেশি টিম কিন্তু কাজ করেছে। তবে প্রত্যক্ষদর্শীদের কয়েকজন বলেছেন শুরু থেকে যে মাত্রায় যে স্পিরিটে নিয়ন্ত্রণে আনার কাজ করার কথা ছিল, তাদের ভাষায় সেই চেষ্টাটা হয়তো হয়নি। যদিও ফায়ার সার্ভিস বলছে যে এখানে কিছুটা জটিলতা ছিল, যে জটিলতা হচ্ছে প্রবেশ মুখটা একটু সরু, যে কারণে ফায়ার সার্ভিসের যে বড় বড় গাড়ি সেগুলো এখানে এদিকে প্রবেশে বাধাগ্রস্ত হয়েছে। আরেক ফায়ার সার্ভিস আরেকটা কথা বলেছেন যে এখানে যে ভবনগুলোর যে ইন্টেরিয়র ডিজাইন, সেই ডিজাইনগুলোর কারণেও হয়তো আগুনের মাত্রাটা খুব দ্রুত ছড়িয়ে গেছে। আরেকটি কথা তারা বলেছেন যে গ্লাস আছে, অনেক গ্লাস, এবং শীতকাল হওয়ার কারণেও তারা বলছে যে দ্রুত ছড়াইছে। তবে একটু আগে স্বরাষ্ট্র উপদেষ্টা যেটা বলেছেন, যেটা 6, 7, 8 এই 3টি ফ্লোরে বেশি আগুন হয়েছে, কিন্তু নিচের তলায় তেমন আগুনের হয়তো ছোঁয়া লাগেনি। যদিও আমরা দূরে এখনো আপনি দেখতে পাচ্ছেন সবাই কিন্তু সচিবালয়ের কর্মকর্তা। স্বাভাবিকভাবে আমরা তাদের আসলে তারা প্রবেশ করতে পারছে না, তারাও এক ধরনের হতবাক, তারাও তাদের কর্মস্থলে প্রবেশ করতে পারছে না। তো সব মিলে আইন শৃঙ্খলা বাহিনী এখানে আপনি দেখতে পাচ্ছেন বিজিবি রাত থেকে 2 প্লাটুনের বেশি বিজিবি কি মোতায়েন ছিল, এখনো আছে, সেনাবাহিনী তো আছেই, পাশাপাশি র্যাব এবং পুলিশের সহ গোয়েন্দা সংস্থার বিভিন্ন স্তরের সদস্যরাও নিয়োজিত আছেন, এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে ছাত্ররাও কিন্তু এখানে অবস্থান করছেন রাত থেকে। তো সব মিলে আমরা এই ছিল আমাদের কাছে সচিবালয়ের সর্বশেষ তথ্য। আর কোনো নতুন তথ্য আসলে আপনাদেরকে জানিয়ে দেব। নির্জনা। ধন্যবাদ তৌহিদুর রহমান। দর্শক, আমরা ছিলাম তৌহিদুর রহমানের সাথে সচিবালয়। এবার চলে যাচ্ছি অন্যান্য খবরে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া বলেছেন, সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রে কেউ জড়িত থাকলে তাদের ছাড় দেওয়া হবে না। সকালে নিজের ফেসবুকে একটি পোস্টে এই হুঁশিয়ারি দেন। পোস্টে আসিফ মাহমুদ ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে আশঙ্কার কথাও জানান। সচিবালয়ের আগুনের ঘটনায় তিনি গভীর উদ্বেগ জানান। এছাড়া এ ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকুক তাদেরও ছাড় না দেওয়ার কথা জানান। নির্বাচনের জন্য দ্রুত স্পষ্ট দিনক্ষণ ঘোষণায় দেশকে বড় ধরনের সংঘাত থেকে রক্ষা করতে পারে, এমনটাই বলছেন রাজনীতিবিদ থেকে শুরু করে সিনিয়র সাংবাদিকরা। তারা এও বলছেন, অন্তর্বর্তী সরকারের ওপর চাপ প্রয়োগ না করলে দ্রুত নির্বাচন সম্ভব না। সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট। অন্তর্বর্তী সরকার দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকতে চায় বলে মনে করছেন বিএনপি নেতারা। তাদের মতে নির্বাচন নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নেই, আর এ কারণেই নির্বাচন না দিয়ে রাজনীতিবিদদের সাথে নিজেদের দূরত্ব সৃষ্টি করছে সরকার। হয়তো ডক্টর ইউনূসের ব্যাপারটাই জানতেন, কিন্তু বাকি উপদেষ্টাগুলো কিভাবে, কারা কার মাধ্যমে নিয়োগ হলো আমরা কিন্তু জানলাম না, আমরা অন্ধকারে থাকলাম। নির্বাচনের কথা শুনলেই তাদের মুখটা কাচুমাচু হয়ে যায়। রাজনীতিবিদদের কোনো মানুষ হিসেবেই গণ্য করছে না বা করে না, তারা নিজেকে বিরাট কিছু মনে করছে। ছাত্রদেরকে নিয়ে রাজনৈতিক দল গঠন করে ক্ষমতায় আনতে সরকার সূক্ষ্ম পরিকল্পনা করছে বলে মন্তব্য সিনিয়র এই সাংবাদিকের। দ্রুত নির্বাচন না দিলে দেশ আবারও সংঘাতময় পরিস্থিতির দিকে যাবে বলে মনে করছেন তিনি। এগুলোর কোনো দরকার নেই, নির্বাচন দিয়ে দিতে হবে। না দিলে একটা বড় ধরনের সংঘাতময় পরিস্থিতি তৈরি হবে দেশে। যদি কোনো দল গঠিত হয় বিশেষ করে ছাত্রদের দ্বারা, তাহলে তো একটা বড় ধরনের ক্ল্যাশ তৈরি হবে সোসাইটিতে, এবং গভর্নমেন্টের
ইচ্ছাটা যে বুঝতেছি যে এই যে ছাত্রদের দ্বারা যে দল গঠন করা হচ্ছে, এই দলটিকেই ক্ষমতায় নিয়ে আসা। তারা বলছেন ন্যূনতম কিছু সংস্কারের মাধ্যমে এই মুহূর্তে দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই। তাড়াতাড়ি ইলেকশন দিয়ে সরে যান। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা। আপনারা তো ম্যান্ডেটের সরকার, পাবলিক। ভয়ঙ্কর অপরাধপ্রবণ এলাকায় পরিণত হয়েছে ঢাকা মাওয়া এক্সপ্রেস। শুধু ছিনতাই বা ডাকাতি নয়, প্রায় ঘটছে হত্যার মতো ঘটনা। এতে আতঙ্কিত এক্সপ্রেসওয়ের দিয়ে যাতায়াতকারীরা। অপরাধ বন্ধে সমন্বিত উদ্যোগের কথাও বলছে হাইওয়ে পুলিশ। সাইফুর রহমানের তথ্যচিত্রে ইউসুফ হাসান নাইমের ডেস্ক রিপোর্ট। পদ্মা সেতু হয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 23 জেলার মানুষের প্রবেশপথ ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে এখন অপরাধের স্বর্গরাজ্য যেন। কেবল চলতি বছরেই ছিনতাই, খুন, ডাকাতি সহ অর্ধশতাধিক ঘটনা ঘটেছে এই সড়কে। সবশেষ 30 নভেম্বর এক তরুণীকে গুলি করে হত্যার ঘটনায় জনমনে সৃষ্টি হয়েছে আতঙ্ক। ছিনতাইটা বেশিরভাগই হয় বিলতারা রাস্তার, তারপরে হইলো আপনার হাসারা, তারপরে হইলো চাইলতাপাড়া, নিমতলা আন্ডারপাস। এখান থেকে গাড়ি মাইরা ধরে গাড়ি নিয়ে যায়, অনেক যাত্রীরা অপহরণ করা হয়। রাতের বেলাতে যারা চলাচল করে এখানে অপরাধটা বেশি সংঘটিত হয়। এখানে অটো ছিনতাই করে অটো চালকদেরকে হত্যা করা হয়েছে। বিভিন্ন জায়গায় চুরি ডাকাতি ছিনতাই হচ্ছে, কিন্তু প্রশাসন এই ব্যাপারে আসলে তেমন কোনো জোরালো ভূমিকা রাখতে পারতেছে না। অহরহ অটো ছিনতাইয়ের ঘটনা ঘটতেছে। কয়েকদিন আগে আপনার নিমতলাতে এক অটো চালককে হত্যা করে। মহাসড়কের মুন্সিগঞ্জ এলাকার দোগাছি, সমসপুর, নিমতলা ও শ্রীনগর বাজার সহ অন্তত 5টি পয়েন্টে অচল সড়কবাতি, বিকল সিসিটিভি ক্যামেরাও। আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারির অভাবে সন্ধ্যা নামলেই শুরু হয় ছিনতাই ডাকাতি। অভিযোগ স্থানীয়দের। সংশ্লিষ্ট 4টি থানার সমন্বয়ের অভাবে অপরাধের মাত্রা বাড়ছে বলে মনে করছে হাইওয়ে পুলিশ। লোকাল যে 4টা থানা আছে, শ্রীনগর উত্তর থানা, মুন্সিগঞ্জ, কেরানীগঞ্জ থানা, সিরাজদি থানা, তাদের সঙ্গে আমি সমন্বয় করে আমরা টহলটাকে আরও জোরদার করার জন্য একটা উদ্যোগ গ্রহণ করেছি। অনেকের মতে এ ধরনের অপরাধ প্রবণতার জন্য নিজেও দায় এড়াতে পারে না সড়ক ও জনপথ কর্তৃপক্ষ। ঢাকা মাওয়া ভাঙ্গা এক্সপ্রেসওয়ের বিভিন্ন বাজার এলাকা এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে যে সড়ক বাতিগুলো রয়েছে, সেগুলোর মধ্যে কোনো বাতি যদি অকেজ বা নষ্ট হয়ে যায়, সেগুলো আমরা পর্যায়ক্রমে সবগুলো মেরামত করার ব্যবস্থা নিচ্ছি। ইউসুফ হাসান নাইম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচ্ছে একটি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকবে। আমনের ফলন ভালো, চলছে মাড়াই, ন্যায্য মূল্য চান কৃষক। আবারও আমন্ত্রণ 21 সংবাদে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার দিনাজপুর ও সুনামগঞ্জে আমনের ফলন ভালো হয়েছে। ধান কাটা, মাড়াই ও শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষাণীরা। ন্যায্য মূল্য পেলে ধান বিক্রি করে উৎপাদন খরচ মিটিয়ে লাভবান হতে পারবেন, এমনটাই প্রত্যাশা কৃষকদের। দিনাজপুর ও সুনামগঞ্জ প্রতিনিধির তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। সোনালী ধানে ভরে আছে দিনাজপুরের মাঠগুলো। কৃষকরা কেউ ধান কাটছে, কোথাও চলছে মাড়াই, কেউ আবার ধান বিক্রিতে সময় পার করছেন। চলতি মৌসুমে দিনাজপুর জেলায় 2,60,856 হেক্টর জমিতে আমন চাষ হয়েছে। এর মধ্যে 90,000 হেক্টর জমিতে সুগন্ধি জাতের ব্রি ধান 34 চাষ হয়েছে। অবশিষ্ট 1,70,856 হেক্টর জমিতে মোটা জাতের ধান চাষ হয়েছে। রোগবালাই না থাকার কারণে ধানের ফলনও হয়েছে ভালো। এবার জেলা থেকে প্রায় 9 লাখ টন চাল পাওয়ার আশা করছে কৃষি বিভাগ। বাজারে প্রতিমন কাটারি ধান বিক্রি হচ্ছে 2,500 টাকায় এবং অন্যান্য জাতের চিকন ধান বিক্রি হচ্ছে 2,000 টাকায়। মোটা ধান বিক্রি হচ্ছে 1,300 থেকে 1,400 টাকায়। তবে ফলন ভালো হলেও মূল্য নিয়ে সন্তুষ্ট নন কৃষক। এক বিঘা মাটি খরচা 18 থেকে 20,000, 22,000ও যায় কতগুলা। আবার ধান কাটারও দাম বেশি, এবার উৎপাদন খরচ বেশি, সারের দাম বেশি, বিষের দাম বেশি। মাইকিং করতেছে 2640 টাকা বস্তা নিজে রাখি। সেই হিসাবে যদি নেয় সরকার, তো কিছুটা লাভ হবে না, বরঞ্চ ক্ষতি হবে আর কি। কৃষি বিভাগ বলছে ভালো ফলন হওয়ায় স্থানীয় চাহিদা মিটিয়ে অন্যান্য জেলায়ও পাঠানো যাবে। এবছর আমরা আশা করছি প্রায় 9 লক্ষ মেট্রিক টন চাল দিনাজপুর জেলায় উৎপাদন হবে, যেটা স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের অন্যান্য অংশে সরবরাহ করা সম্ভব হবে। সুনামগঞ্জে 83,495 হেক্টরে আমন আবাদ হয়েছে, ফলনও ভালো।
গত বছর এবারে বাম্পার ফসল হয়েছে। দাম যদি আরো বাড়ে তো কৃষক সকলের ভালো একটা উপকার হইব, তারা ক্ষেত্রের মাঝে খুব আগ্রহ হইব। ন্যায্য মূল্য পেলে উৎপাদন খরচ মিটিয়ে লাভবান হওয়ার আশা কৃষকদের। দাম যদি একটু বাড়ে তো আরো ভালো হইব কৃষকটা, আর কমলে তো মনে করো কৃষকের লস হইব। কৃষি বিভাগ বলছে এবছর আমন উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। বাম্পার ফলন হয়েছে। আমাদের লক্ষ্যমাত্রা ছিল 2,14,960 মেট্রিক টন চাল। আমরা আশা করছি আমাদের লক্ষ্যমাত্রার চেয়ে 2,000 মেট্রিক টন চাল বেশি পাওয়া যাবে। ন্যায্য মূল্য পেলে চাষাবাদের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যাশা হাওড়পাড়ের কৃষক কৃষানীদের। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবার আভিভা ফিন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। সিরাজগঞ্জের বেলকুচির সুবর্ণসারায় কাভার্ড ভ্যান থেকে 110 পাউন্ডের 75 ব্যাগ ভারতীয় বন্ডের সুতা জব্দ করেছে পুলিশ। বুধবার রাত 9টার দিকে পুলিশ অভিযান চালিয়ে এসব সুতা আটক করে। পুলিশ ও স্থানীয়রা জানায় দীর্ঘদিন ধরে শুল্কমুক্ত সুবিধায় ভারত থেকে আনা বিভিন্ন ধরনের সুতা গার্মেন্টে ব্যবহার না করে একটি চক্র গোপনে বাজারজাত করত। সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন তাঁত শিল্পে সেটি বিক্রি করে লক্ষ কোটি টাকা কর ফাঁকি দিয়ে আসছিল। এ বিষয়ে 21 টেলিভিশনের অপরাধ বিষয়ক অনুষ্ঠান 21-এর চোখে প্রতিবেদন প্রচারের পর নড়ে চড়ে বসে প্রশাসন। এই প্রেক্ষিতে রাতে চট্টগ্রাম থেকে আসা ভারতীয় সুতা ভর্তি একটি কাভার্ড ভ্যান তাঁতশিল্প সমৃদ্ধ তামাই এলাকায় যাওয়ার সময় স্থানীয়রা গাড়িটিকে আটকায়। তবে চালক ও চোরাচালানকারীরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ কাভার্ড ভ্যানটি থানায় নিয়ে আসে। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে এই সংবাদ শিরোনামগুলো আরও একবার। সচিবালয়ের 7 নম্বর ভবনের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 19টি ইউনিট। নির্বাচনের জন্য স্পষ্ট দিনক্ষণ চায় রাজনৈতিক দলগুলো, সরকারের ওপর চাপ বাড়বে বলছে বিশ্লেষকরা। এবং অপরাধপ্রবণ এলাকায় পরিণত হয়েছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে, 5 পয়েন্টে নেই সড়ক বাতি। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।